নমস্কার। আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের ১৩ নম্বর পরিচ্ছেদ। শনিবার রবিবার দুদিন ছুটি থাকতো। আমরা ১০০ নম্বর গড়পাড়ে যেতাম। যামিনীদা আমাদের শনিবার বেলা ১১টায় নিতে আসতো। আমরা সেই মুহূর্তটির জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম। পারলে শুক্রবার বিকেলেই চলে যেতাম, কিন্তু বোর্ডিংয়ের নিয়ম ছিল শনিবার সকালে ৯টা থেকে ১০, ১০:৩০টার মধ্যে নিজেদের জামা কাপড় কোথায় কি ছিঁড়েছে সব মেরামত করতে হবে। তার আগে কাউকে ছাড়া হবে না। তখন রাগ ধরত। এখন বুঝি নিয়মটি বড় ভালো ছিল। এক একদিন যামিনীদা দেরি করে আসতো। দিদির চোখ দিয়ে জল পড়তো। আমার নেই টনসিলে ব্যথা করতো। বোর্ডিংয়ে কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো না, তবু ওই ছাড়া পাবার মুহূর্তটির সে কি আনন্দ। ল্যান্সডাউন রোড আর এলগিন রোডের মোড়ে অনেকখানি জায়গা জুড়ে চার্চ অফ সেন্ট জন দি ব্যাপটিস্টের ক্লোয়ার সিস্টার্সদের মস্ত বড় প্রতিষ্ঠান। এলগিন রোডের ওপর কলেজ, নিচের তলায় ক্লাস, ওপরে কলেজের হোস্টেল। মস্ত বাগান, ফুল গাছ, আম গাছ, তেঁতুল গাছ, বাতাবি লেবুর গাছ, 2টি টেনিস কোর্ট, স্কুল বাড়ি, মিশন স্কুল। ভিতর দিকে আরেকটা হোস্টেল। সে এক এলাহি ব্যাপার ছিল। কিন্তু ওই যে বললাম, তার মধ্যে নিজেকে নিয়ে একান্তভাবে বসবার একটু অবকাশ ছিল না। মস্ত হলে শোয়া, সারি সারি লোহার স্প্রিংয়ের খাটে ছোট মেয়েদের থেকে বড় মেয়েরা সব এক ঘরে শুতো। জনা দুই নিচের ক্লাসের শিক্ষিকাও শুতেন। পাশের ছোট শোবার ঘরে স্কুল বিভাগের অধ্যক্ষা সিস্টার জর্জিনা শুতেন। ভারী গুণী, ভারী কড়া, ভারী বুদ্ধিমতী, কিন্তু কনভেন্টের নানদের সেই ক্ষমাশীল কোমলতার একটুও ছিল না। তার ওপর রোমান ক্যাথলিকদের কাছে এতকাল লেখাপড়া শিখেছি বলে কেবলই খোঁটা দিতেন। চমৎকার ইংরেজি সাহিত্য পড়াতেন। চার্লস ডিকেন্সের সংক্ষিপ্ত সব উপন্যাস, দি ক্রিকেট অন দি হার্থ, ক্রিস্টমাস স্টোরিজ ইত্যাদি। কনভেন্টে কেউ আমাদের এমন করে রস পরিবেশন করেনি। লিখতে টিখতে দিলে ভালোই লিখতাম, তবু মন পেতে 1 বছর সময় লেগেছিল। তারপর তাঁর কাছে এই অজস্র স্নেহ পেয়েছি। ভেবে ভারী মজা লাগতো যে ক্যাথলিক নানরা কখনো প্রটেস্ট্যান্টদের নিন্দা করতেন না। অবশ্যই তার একটা কারণ যে রোমান ক্যাথলিকরা তো আর কাউকে খ্রিস্টান বলে মনেই করতেন না। তাদের কাছ থেকে কোনো উৎকৃষ্ট গুণ আশাও করতেন না। কনভেন্টের নিচের ক্লাসের মেয়েরা হিন্দু ব্রাহ্মদের প্রটেস্ট্যান্ট বলতো। তাদের কাছে দুই সমান ছিল। বোর্ডিংয়ে রোজ সন্ধ্যায় স্টাডি আওয়ারে সবাই এক জায়গায় বসে পড়া তৈরি করতাম। একজন শিক্ষিকা থাকতেন। নিচের ক্লাসের শিক্ষিকা, তাঁদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া দুরাশা। এদিকে বাংলায় কাঁচা, ব্যাকরণ জানি না, কে একটু বুঝিয়ে দেবে। মাসকাবারে প্রথম রিপোর্ট এলো ক্লাসে 20 জন মেয়ের মধ্যে মাঝামাঝি স্থান। মনে মনে স্থির করলাম, যা হয় একটা কিছু করতেই হবে। ইংরেজি গ্রামার এত ভালো বুঝি, আর বাংলার বেলায় শব্দগুলোরই মানে বুঝি না। বাংলা পড়াতেন 2 জন মাস্টারমশাই, দুজনেই পুরুষ, দুজনেই হিন্দু। পণ্ডিত মশাইয়ের বয়স হয়েছে, প্রাচীনপন্থী, মাথায় টিকি, আমাদের দুজনকে কৃপার চোখে দেখেন। তারপর একদিন ক্লাসে রচনা লিখতে দিলেন আমার পূর্বপুরুষরা। আমার মন জুড়ে থাকতো দাদামশাইয়ের কাহিনী। আমি ফলাও করে তাঁর কথাই লিখলাম। ব্যাস, আর দেখতে হলো না। পরদিন খাতা ফিরিয়ে দেবার সময় পণ্ডিত মশাই আমাদের ডেস্কের সামনে এসে বললেন, এতদিন বলনি কেন যে তোমাদের মা অচলানন্দ স্বামীর নাতনি? ছি ছি, না জেনে কত অন্যায় করে ফেলেছি। যেখানে অসুবিধা হবে আমার কাছে বুঝিয়ে নিও। সেদিন থেকে পণ্ডিত মশাইও অন্য মানুষ হয়ে গেলেন। আর ছিলেন মিস্টার কুণ্ডু। তাঁর কাছে আমরা ব্যাকরণ পড়তাম। কিচ্ছু বুঝতে পারবো না বলে মনটাকে তৈরি করে রেখেছিলাম। মিস্টার কুণ্ডুর বয়স কম, রং কুচকুচে কালো, কেমন একটা আড়ষ্ট ভাব। তিনি ইংরেজিতে বাংলা ব্যাকরণ পড়াতেন। ভাবতেই মজা লাগছিল। কিন্তু তিনি প্রথম দিনই বললেন, টেক ডাউন মাই নোটস অন দি লাস্ট লেসন। কারক ইজ নট বিভক্তি, ষষ্ঠী ইজ নট আ কারক, বিকজ ইট হ্যাজ নো রিলেশন উইথ আ ক্রিয়া। সঙ্গে সঙ্গে বলে গেলেন, কারক ইজ কেস, ক্রিয়া ইজ ভার্ব, ষষ্ঠী ইজ পজেসিভ।
কথাগুলো স্মৃতির ফলকে গেঁথে গেল। ব্যাকরণের অন্ধকার আকাশে আশার আলো দেখলাম। মনে হলো এ তো সব চেনা জিনিস, অন্য নাম নিয়েছে। মনে আছে কেমন একটা আত্মপ্রত্যয় এলো। ভাবলাম গরমের ছুটিতে নিচের ক্লাসের পাঠ্য চটি একটা ব্যাকরণ বই নিয়ে পড়ে ফেলতে হবে। করেও ছিলাম তাই। ওই আমার ব্যাকরণ অনুশীলনের আরম্ভ ও শেষ। সংস্কৃত পড়িনি, বাংলা ব্যাকরণ যেখানে যেমন দরকার হয়েছে অমনি সেটুকু শিখে নিয়েছি। ব্যাকরণে আমি পাণ্ডিত্য লাভ করিনি বটে, তবে যেটুকু জেনেছি তাতেই বুঝেছি সুন্দর স্বয়ংসম্পূর্ণ জিনিস ওই বাংলা ব্যাকরণ। এতে সংস্কৃতের মহিমা আছে, তার সঙ্গে আছে নিজস্ব অপূর্ব এক সহজ গতি। ভালো করে বাংলা পড়লে সংস্কৃত ব্যাকরণ শিখবার প্রয়োজন থাকে না। তবে সংস্কৃত পড়িনি বলে সারা জীবন একটা সুগভীর খেদও থেকে গেছে। অমন জিনিসের আসল স্বাদটি পেলাম না। দাদামশাই সংস্কৃতে পণ্ডিত, বড় জ্যাঠামশাই, তাঁর বাবা, তাঁর বাবা, তাঁর বাবা সবাই সংস্কৃতে পণ্ডিত, আর আমি কিনা ফ্রেঞ্চ নিয়ে ম্যাট্রিক পাশ করলাম। তবে ফ্রেঞ্চটিও এত উপভোগ করেছি যে সেটুকু স্বীকার না করলে অকৃতজ্ঞতা হবে। স্টাডির পর বোর্ডিংয়ের সব মেয়েরাই রোজ স্কুলের চ্যাপেলে প্রার্থনায় যোগ দিত। মিনিট 15 ব্যাপার, 2টি গান, একটু পাঠ, একটু প্রার্থনা। তবে পাহাড়ের ওপরকার ওই ছোট্ট চ্যাপেলটির মোহমাধুরী এখানে একটুও ছিল না। মূর্তি নেই, ফুল নেই, ধূপধুনো নেই, কপালে কেউ জর্দানের জল দেয় না। নিতান্ত একাদশী ব্যাপার মনে হতো। মেয়েদের মাথা ঢাকা দিয়ে চ্যাপেলে যাবার নিয়ম, শাড়ি পরলে মাথায় কাপড়, ফ্রক পরলে মাথায় ভেল, সে ভারী বিশ্রী ব্যাপার মনে হতো। চ্যাপেলের পর খাওয়া, খাওয়ার পর শোয়া। পরীক্ষার্থিনীরা আরও কিছুক্ষণ পড়তো, আমরা শুতাম, আর সমস্ত অতীত জীবন হুড়মুড় করে এসে আমাদের গ্রাস করত। কিছুতেই ঘুম আসতো না। বুধবার রাতে ভুনি খিচুড়ি, বেগুন ভাজা আর ডিমের ডালনা দিত প্রত্যেক বুধবার। ভালোই লাগতো। শনিবার দুপুরে বাড়ি গিয়ে বাঁচতাম। মাকে জিজ্ঞাসা করতাম, আর কতদিন বোর্ডিংয়ে থাকবো? এক শনিবার মা বললেন, এপ্রিলের প্রথম সপ্তাহে ইস্টারের ছুটি হলেই আমরা চক্রবেড়ে রোডের একটা বাড়িতে 2 মাসের জন্য উঠে অন্য বাড়ি খুঁজে নেব। চক্রবেড়ের বাড়িতে শিলংয়ের এক পুরনো বন্ধু থাকতেন, তাঁরা 2 মাসের জন্য দেওঘরে যাচ্ছেন। আস্তে আস্তে নতুন বন্ধুবান্ধব হতে লাগলো। এরাই আমাদের আপনজন। কনভেন্টের সহপাঠিনীরা বিজাতীয় ছিল, তাদের সঙ্গে বেশি অন্তরঙ্গতা সম্ভব ছিল না। এই সময় থেকেই কত আজীবনের বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল। এখন ভাবলে আশ্চর্য লাগে। একজন চেনা মেয়েকে দেখে অবাক হলাম। শিলংয়ে ডান সাহেব ছিলেন, লোক বড় ভালো। তাঁর স্ত্রী খাসিয়া মেয়ে, তিনিও খুব ভালো। কয়েকটা মেয়ে ছিল। একজন পাইন মাউন্ট স্কুলে পড়তো, আমাদের নেটিভ বলে টিটকিরি দিত। আমাদের চাইতে বছর 5 বড় ছিল মনে হয়। শেষের দিকে শিলংয়ে আর তাকে দেখতাম না। বোধহয় পাশটাস করে চলে গেছিল। এখানে এসে দেখি শাড়ি টাড়ি পরে বাংলা বলছে। আমাদের দেখেও যেন চিনতে পারলো না। আমরাও কিছু বললাম না। রেবা রায় বলে আমাদের প্রায় সমবয়সী একটি মেয়ে বোর্ডিংয়ে থাকতো। হয়তো বছর দুয়ের বড় হবে, কিন্তু প্রথম দিন থেকেই একেবারে মাসি পিসি বনে গিয়ে আমাদের কিসে একটু আরাম হয় সেদিকে দৃষ্টি রাখত। রেবা রায় সাধারণ মেয়েদের মতো ছিল না। নাচ গানে তার স্বাভাবিক প্রতিভা ছিল। সে সময় ভালো ঘরের মেয়েরা বল ডান্স যদি বা করতো, ভারতীয় নাচ ছিল নাচওয়ালিদের একচেটিয়া ব্যাপার। এখন যে শান্তিনিকেতনের নাচ বিশ্ববিখ্যাত হয়েছে, তখনও সেসবের উদ্ভব হয়নি। রবীন্দ্রনাথের আগেকার গীতিনাট্যেও সত্যিকার নাচ ছিল না, ছিল হাত পা নেড়ে গান, যাকে বলে অ্যাকশন সং। রেবা রায় এখনও জীবিত আছে, কিন্তু লোকে তাকে ভুলে গেছে। সেই প্রথম সাহস করে প্রকাশ্য মঞ্চে একা নেচেছিল। আমি যে সময়ের কথা বলছি, তখন দেশে স্বাদেশিকতার ঢেউ উঠেছে। জালিয়ানওয়ালা বাগের মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। স্বদেশী নেতারা ক্রমে সাহস করে এগিয়ে আসছেন। রাজনীতির ক্ষেত্র ছাড়াও এসবের একটা সুফল ছিল। দেশি সংস্কৃতির ওপর লোকের শ্রদ্ধা জন্মাচ্ছিল। তার অনেকখানির জন্য জোড়াসাঁকো ঠাকুর পরিবারের কাছে এদেশ ঋণী। 2টি গানের স্কুল হয়েছিল। প্রতিভা দেবী, সরলা দেবী, ইন্দিরা দেবী প্রমুখের পৃষ্ঠপোষকতায় সঙ্গীত সংঘ আর মিসেস BL চৌধুরীর সঙ্গীত সম্মিলনী। নামটা ঠিক ব্যাকরণ অনুমোদিত নাও হতে পারে। সঙ্গীত সংঘের একটু আভিজাত্যের গর্ব ছিল। সঙ্গীত সম্মিলনী ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য।
মিসেস বিএল চৌধুরী রেবা রায়ের কে যেন হতেন। দিদি আমিও সেই বছর সঙ্গীত সম্মিলনীতে ভর্তি হলাম। শিলংয়ে একটু একটু বেহালা শিখেছিলাম বলা বাহুল্য। পাশ্চাত্য মতে এখানে এঞ্জেল স্মিথ বলে নামকরা বেহালাবাদক পাঠ দিতেন। তাছাড়া বাঙালি মেয়ে বাংলা গান না শিখলে কী করে চলে? পরে আমরা বেঁকে বসলাম, গান বাজনা আমাদের আসে না। রেবা রায়ও এখানকার ছাত্রী। সঙ্গীত সম্মেলনের বার্ষিক উৎসবে যতদূর মনে হয় ইউনিভার্সিটি ইনস্টিটিউটের হলে রেবা রায় প্রকাশ্যে নেচেছিলেন। চমৎকার নেচেছিলেন। শুধু আমরা কেন, সকলে বলেছিল চমৎকার নেচেছেন। সাজসজ্জার কথা আর কি বলবো। কণ্ঠার হাড়ের ওপরে কনুয়ের নিচে আর পায়ের কবজির নিচে ছাড়া শরীরের কোনো জায়গা দেখা যায়নি। তবু ভদ্রলোকের মেয়ে স্টেজে চড়ে নাচল বলে শহরময় ঢিঢি পড়ে গেছিল। গত 55 বছরে আমরা নিঃসন্দেহে 55,000 মানসিক মাইল এগিয়ে এসেছি। অবশ্যই তখন এত কথা ভাবিনি। রেবা রায়ের মিষ্টি ব্যবহারের জন্য তাকে ভালো লেগেছিল। ইতিহাস পড়াতেন চারুলতা দাস, বাঙালি খ্রিশ্চান, জাত শিক্ষক যাকে বলে। পড়াতে পড়াতে ইতিহাসটাকে জ্যান্ত করে ফেলতেন। পরে ইনি অনেক বছর ডায়োসেশন স্কুলের অধ্যক্ষার পদে ছিলেন। সম্প্রতি 80-র ওপর বয়সে দেহ রেখেছেন। এদের অনেকের মধ্যে কোনো ধর্মীয় গুণামি ছিল না। শনি রবি কাটত সম্পূর্ণ অন্য পরিবেশে। সেই পরিবেশের রাজা ছিলেন বরদা। বরদা ছিলেন অবারিত দ্বার। আমরা যখন খুশি তাঁর ঘরে যেতাম। তবে কাজের মানুষ, বেশি বিরক্ত করবার সাহস হতো না। আবোল তাবোলের কবিতার জন্য ছবি আঁকা দেখতে বেজায় ভালো লাগতো। আমি বরদাকে কখনো রঙিন ছবি আঁকতে দেখিনি। সে সময়ের সন্দেশের সব ছবি বোধহয় উনি আঁকতেন। ভাই বোনদের মধ্যে বরদিও চমৎকার ছবি আঁকতেন। তার বেশিরভাগই নানান দৃশ্যপট কিংবা নিজের পরিদের গল্পের ছবি। থাকতেনও না কাছে। ওর স্বামী ডাক্তার জয়ন্ত রাওয়ের কর্মস্থল ছিল ওড়িশা, জন্মস্থানও বটে। সেখানেই কিংবা কাছাকাছি কোথাও তাঁদের জীবন কেটেছিল। মারা গেছিলেন অনেক পরে কলকাতায় এসে, বিধবা বরণের বাড়িতে। কাজের মানুষ হলেও বরদার সরস মধুর ব্যক্তিত্ব বাড়িময় ছড়িয়ে থাকত। এখন বুঝতে পারি সেটা ছিল ওদের মন্ডে ক্লাবের যুগের শেষের দিকটা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মন্ডে ক্লাবে যতই নির্মল আনন্দের ব্যবস্থা থাক, ওটি ছোটদের জন্য নয়। বাড়িতে তখন ছোট বলতে জ্যাঠামশায়ের নিতান্ত বালখিল্য 2-3 জন নাতি নাতি ছাড়া কেউ ছিল না। তাদের মধ্যে একমাত্র সুবিনয়ের ছেলে ধন ওই বাড়িতে থাকতো। পুণ্যলতার 2 মেয়ে, পরে একজন কল্যাণী কার্লেকার আর একজন নলিনী দাস নামে সুপরিচিতা। কিন্তু এরা ছোটনাগপুরে বাপের কর্মস্থলে মানুষ হয়েছিল, কলকাতায় আসতো যেত। মোট কথা মন্ডে ক্লাবের ব্যাপার দেখবার আমাদের সুযোগ হয়নি। শুধু একটা রবিবার দোতলার বসবার ঘরের দরজা বন্ধ করে একটা কিছু মহড়া চলছিল। গমকে গমকে হাসি শোনা যাচ্ছিল, প্লেট প্লেট জলখাবার যাচ্ছিল। বলা বাহুল্য আমাদের সে সময়টা কেটেছিল 3 তলায় নানকুদার ঘরে। ছোট জ্যাঠামশাই সেখানে ছবি আঁকছিলেন। নানকুদা অনুপস্থিত ছিল, বোধহয় মহড়ায় যোগ দিয়েছিল। কলকাতায় এসেই টের পেয়েছিলাম 11-12 বছরের ছেলে মেয়েদের লোকে বেশি আকর্ষণীয় বলে মনে করে না। যাই হোক, তেতলার স্নানের ঘরে স্নান করে নানকুদার ঘরের খালি তক্তাপোষের ওপর উপর হয়ে শুয়ে জ্যাঠামশায়ের বইয়ের আলমারিতে পাওয়া ড্র্যাকুলা বলে একটা অভাবনীয় বই পড়তে আমি ব্যস্ত ছিলাম। এমন সময় আমার ছোট ভাই 7 বছরের সরোজ একটা লোহার হেয়ারপিন হাতে করে তক্তাপোষে উঠে আমার পিঠের ওপর দাঁড়িয়ে খুব যত্ন করে হেয়ারপিনটার 2টো ঠ্যাং একটা খোলা প্লাগ পয়েন্টের 2টো গর্তের মধ্যে ঢুকিয়ে দিল। আর যাবে কোথায়? ঠ্যাঁস করে একটা শব্দ হলো, জোরে একটা ঝিলিক দিল। সরোজ আমার পিঠের ওপর থেকে ছিটকে 5 হাত দূরে জ্যাঠামশায়ের পায়ের কাছে পড়লো। ইজেল হুড়মুড় করে উল্টে গেল। আর আমার মনে হলো হয় আমার মাথার ভিতরে, নয় আমার হৃৎপিণ্ডে, কিংবা সম্ভবত 2 জায়গাতেই কেউ গায়ের জোরে একটা অদৃশ্য হাতুড়ি পিটল। আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম। দিদিও ঘরে ছিল, দাদাও ছিল। ওদের কাছে পরে শুনেছি যে ছোট জ্যাঠামশাই কয়েক মুহূর্ত তুলি হাতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকার পর যখন দেখলেন সরোজ তখনও শুধু জ্যান্ত নেই, হাতে হেয়ারপিনটা নিয়েই আবার উঠে দাঁড়াচ্ছে, আরেকবার চেষ্টা করবার জন্য কিনা ঠিক জানা যায়নি, তখন তিনি কখনো যা করতেন না তাই করে বসলেন। আচ্ছা করে সরোজের কান পেঁচিয়ে দিলেন। তারপর আমার কাছে ছুটে এলেন। ততক্ষণে আমিও উঠে বসেছিলাম। ভাগ্যিস সে সময় সব জায়গায় ডিসি কারেন্ট ছিল। ব্যাপারটা ওখানেই চুকে গেছিল। কান পেঁচাবার পর ছোট জ্যাঠামশাই ওই নিয়ে আর বাক্যালাপ করেননি। ইজেল তুলে বিড়বিড় করে কি যেন বলতে বলতে আস্তে আস্তে নিজের
নিচে চলে গেছিলেন। যাবার আগে শুধু নরম গলায় বলেছিলেন, মরে যাওনি এই ঢের। বড়দা দিব্যি মোটাসোটা ছিলেন, তাই নিয়ে বৌঠান মাঝে মাঝে রাগমাগ করতেন। আচ্ছা, খাওয়ার কথা আমি কিছু বলছি না, কিন্তু খেয়ে দিয়ে 3টে পর্যন্ত শুতে পাবে না। বড়দা দেখলেন এ তো মহা গেরো। ভয়ঙ্কর ভালো রান্না করতেন বৌঠান। তখন দিনকাল অন্যরকম ছিল। শিক্ষিত বাড়ির মেয়েরাও রান্না করবে, পরিবেশন করে সবাইকে খাওয়াবে, এই রকমই সকলে আশা করত। আমাদের বাড়িতেও ওই নিয়ম ছিল। আমার পিসিমার বাড়িতে, জ্যাঠামশাইদের বাড়িতে, মাসিমার বাড়িতে, সব জায়গাতেই তাই। হাজার লেখাপড়া শেখা গাইয়ে বাজিয়ে মেয়ে হোক না কেন, রাঁধবার লোক থাকলেও ভালো রেঁধে বাড়িশুদ্ধ লোক সকলকে পরিবেশন করে খাওয়ানোর মধ্যে ভারী একটা তৃপ্তির ব্যাপার ছিল। তার ওপর বৌঠান ছিলেন অসাধারণ রাঁধিয়ে। বড়দার খাওয়া দাওয়াটা মন্দ হতো না, কিন্তু খেয়ে দিয়ে আর শোবার জোর রইল না। বৌঠান বাড়িশুদ্ধ সবাইকে ডেকে ঘরে আসর জমানো ধরলেন। দিন 2 চেয়ারে বসে বই পড়ে প্রুফ দেখে কাটাবার পর বড়দা বললেন, এখানে বড্ড হট্টগোল, যাই আমার আপিস ঘরে গিয়ে কাজ করি। এই বলে বাড়ির সামনের দিককার নিষিদ্ধ অঞ্চলে চলে গেলেন। তারপর থেকে রোজই খেয়ে দিয়ে কাগজপত্র নিয়ে আপিস ঘরে চলে যেতেন, আর শোবার কথা মুখেও আনতেন না। এতে খুশি হওয়া দূরে থাকুক, সন্দিগ্ধ মনে রবিবার দিন যখন অফিস বন্ধ থাকতো, ঘরে তালা দেওয়া থাকতো, তখন নিচে থেকে রাম দহিনকে ডেকে পাঠিয়ে ঘর খুলিয়ে বৌমা দেখলেন অফিস ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন যেমন সর্বদা থাকে, আর ঘরের এক পাশে বইয়ের আলমারিটা একটু সরিয়ে চওড়া একটা কাঠের বেঞ্চির ওপর পুরো গদি বিছিয়ে চাদর পেতে দিব্যি সুন্দর একটি বিছানা করা। বৌঠান ঘরে ফিরে এসে বললেন, না থাক, কাল থেকে ঘরে শুইও। বড়দা যখন মারা যান আমার বয়স 15 বছর, কিন্তু আজ পর্যন্ত তাঁর কথা মনে পড়লেই মনটা ভালো হয়ে যায়। কি উচ্ছল প্রাণশক্তি ছিল মানুষটার। যেখানেই যেতেন সঙ্গে করে একটা আনন্দের ঝড় নিয়ে যেতেন। আমি ভাবতাম এই আশ্চর্য মানুষের স্নেহচ্ছায়ায় আমার লেখিকার জীবন কাটবে। ইউ রায় অ্যান্ড সন্স থেকে সুন্দর রূপ নিয়ে আমার বইও বেরোবে। আমার কি সৌভাগ্য! সেসব কিছুই হয়নি অবশ্যই। তবু বড়দা আমার হাতে খড়ি দিয়ে গেছিলেন, আর ইউ রায় সন্স উঠে গেলেও বহু প্রকাশকের, বহু সম্পাদকের আজীবনের প্রীতি আর সহযোগিতা পেয়েছি। সেও কিছু কম সৌভাগ্যের কথা নয়। কিন্তু বড়দা বললেই তাঁর জীবনের শেষের বেদনাময় দিনগুলোর কথা মনে হয় না। মনে হয় একটা কোঁকড়া চুল, চকচকে চোখ, হাসি খুশি মোটাসোটা মানুষকে, যিনি ছিলেন একদল যুবকের নেতা ও পৃষ্ঠপোষক। নিজে 36 বছর বয়সে বিদায় নিয়েও তিনি তাঁদের সারা জীবন প্রভাবিত করেছিলেন। তাঁদের উত্তরাধিকারীরাই বাংলার রসের ভাণ্ডারটি আজ পর্যন্ত রক্ষা করে এসেছেন। আমাদের অনেক গেছে, কিন্তু সেটি যায়নি। সেটিকে রসিকতার সঙ্গে ভুল করলে চলবে না। সরসতা অনেক সুগভীর জিনিস, তার মধ্যে একটা গোটা জীবন দর্শন ধরা আছে। রসিকতা কত সময় ছেঁদো কথায় দাঁড়ায়। আমাদের সরসতা আমাদের রক্ষা কবচ। সে যাই হোক, বড়দার বেজায় বন্ধু ছিলেন প্রসিদ্ধ ডাক্তার সুন্দরীমোহন দাসের ছেলে প্রেমানন্দ দাস। তিনি আবার আমাদের শিলংয়ের দিদিমার বড় জামাই ছিলেন। তাঁরা আপার সার্কুলার রোডে থাকতেন, সেটা 100 নম্বর গড়পাড় থেকে খুব দূরে ছিল না। একদিন দুপুরে বড়দা গেরুয়া পরে রুদ্রাক্ষের মালা গলায়, জটা মাথায়, মন্ডে ক্লাবের কি না ছিল, পায়ে খড়ম, হাতে কমণ্ডলু নিয়ে সর্বাঙ্গে ছাই মেখে প্রেমানন্দের বাড়ির খিড়কি দোরের কড়া নাড়লেন। পাশেই প্রেমানন্দর ঘর। বড়দা ভেবেছিলেন রবিবার বেলা 3টে, সে নিশ্চয়ই ঘুমোচ্ছে। শব্দ শুনে খিড়কি দৌড় খুলবে, তারপর বেশ মজা করা যাবে। ঠিক সেই দিনই খুলবি তো খোল, প্রেমানন্দের মা রান্নাঘরের রকে পাটিসাপটা নাকি ভাজছিলেন। তিনি এসে দরজা খুললেন। ঘাবড়ে গিয়ে বড়দা বললেন, জয় হোক মা। আর প্রেমানন্দর মা অমনি খিড়কি দৌড়ের সামনেই বড়দাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। বড়দা কি আর সেখানে দাঁড়ান? পিছন ফিরে খড়ম খটখট করে সেই যে দৌড় দিলেন, 100 নম্বর গড়পাড়ে না পৌঁছে থামলেন না। আমার মনে হয় তখন বৌঠান বলেছিলেন, বেশ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আজকে তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।